এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলছ প্রলয় সৃষ্টি জগৎ তুলো খেলা নিরজনী প্রভু নিরজনী খেলছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলছ শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে অনিচ্ছু করিছো নীতি কি হলো চলে যাচ্ছ যে না না তা নয়। তুমি কি গো জানি তো আজ আমি বিপত্তারিণী ব্রত করেছিলাম, তাই পুজোর শেষে প্রসাদ হাতে তোমার অপেক্ষায় আমি এখনো অন্নজল গ্রহণ করিনি, আর তুমি কিনা প্রসাদ না নিয়ে চলে যাচ্ছ। না না তাকে না, আসলে তোমার জন্য এই ব্রত উদযাপন, তাই সবার প্রথমে তোমার প্রসাদ গ্রহণ করে নিয়ম। এই কথা তোমাকে মা বারবার বলে দেওয়া সত্ত্বে সেই তুমি দেরি করে বাড়ি ফিরলে। কি করবো বলো, নতুন কেসেরই ঝামেলায়। কি এমন কেস যার জন্য প্রায় তোমাকে দেরি করে বাড়ি ফিরতে হয়? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? না গো না, কৈফিয়ত চাইবো কেন? আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ সব কিছু খবর রাখা আমার কর্তব্য, তাই আমি জানতে চেয়েছিলাম। কি জানতে চাও তুমি আমার কাছে? আজ আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি যেন আগের চেয়ে অনেকখানি বদলে গেছো। আমি কিছু জানতে চাইলে উত্তর দাও না, বেশি কিছু বলতে গেলে আমাকে সহ্য করতে পারো না, রেগে যা নয় তাই বলে আমাকে কটূক্তি করো। কেন, কি এমন অপরাধ করেছি আমি তোমার কাছে? অপরাধ? অপরাধ তুমি করো যত? অপরাধ করেছি আমি, হ্যাঁ আমি। আর সেই অপরাধের কথা বারবার তোমাকে জানাতে গিয়েও আমি জানাতে পারিনি। কি বলছো তুমি? অভিযানী অভিযানী, আমার সেই জঘন্য অপরাধের কথা শুনে তুমি কখনো ওই ক্ষমা করবে না। অথচ অথচ সে কথা তোমাকে না বলেও আমি শান্তি পাচ্ছি না। আমার বিবেক, আমার মনুষ্যত্ব আমাকে বারবার ধিক্কার দিচ্ছে, ধিক্কার। তুমি শান্ত কেমন করে শান্ত হব? আমি কেমন করে শান্ত হব? শান্তি যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, নিজের হাতে অশান্তির আগুন জেলে, আর সেই আগুনের লেলিহান শিখা জীবন্ত সবের মতো দাও দাও করে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। ও কথা তুমি বলো না। তুমি যদি এইভাবে নিশ্চিত হয়ে যাও তাহলে আমিও চাই পারবো না। তাছাড়া মায়ের বিন্দু বিশুদ্ধ আওয়াজ পেলে সবকিছু জানতে আকাঙ্ক্ষা প্রকাশ করবেন, তাই আমার মিনতি, আমি এর কখনো তোমার কাছে কিচ্ছু জানতে চাইবো না। এবার থেকে সবকিছু ভুলে নিজেকে আগের মতো স্বাভাবিক করে ফেলার চেষ্টা করো। স্বাভাবিক করার আমি তো চেষ্টা করেই চলেছি অন্তরা, নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে, কিন্তু কিন্তু অন্তরের অপরাধ বোধ প্রতিক্ষণ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর বারবার মনে করে দিচ্ছে তুমি মানুষ নাও তুহিন চ্যাটার্জি, মানুষ নামের একটা কলঙ্ক চাঁদের গায়েও তো রয়েছে, তবু চাঁদ কত সুন্দর। আর আমি, তুমি আমার সেই জীবন আকাশের চাঁদ, যার আলোর পর্শে আজ আমি এত পুলকিত। সেই জন্য তো লুকিয়ে তোমার গান শুনছিল, যদি অন্তত এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে নিজেকে আবার নতুন করে আমার কাছে তোমার ভালোবাসা তো কখনো লেগে থাকা সূর্যের মতো বলে মনে হয় না। তাহলে নিজেকে নতুন করে আবিষ্কারের চিন্তা তোমার মাথায় আসবে কেন? অন্তরা তুমি কি? আমি তোমার স্ত্রী। আমি শাশ্বত বাঙালি আদর্শ অনুপ্রাণিত বাংলার কোনো বধূ। তাই বুঝি ধু জীবন যন্ত্রণার আভাস পেয়েও তাকে অজানার আড়ালে ঢেকে রেখে এই সংসারের শান্তিকে তুমি অক্ষুণ্ণ রাখতে চাইছো। সংসার আমাকে বলো, আর তুমি আমার সেই দেবালয়ের আরাধ্য দেবতা। ভাগ্য বেঁচে থেকে আমাকে কোনোদিন দুর্দশার সম্মুখীন হতে হয়, তাহলে আমি কোনোদিন তোমাকে দোষারোপ করবো না। নিবন্ধ বলে তা আমি সানন্দে মেনে নেব। অন্তরা, এবার এসো, এসো না, এখানে চুপচাপ বসো। এই প্রশ্নটুকু তুমি খেলাম।
প্রাকৃতিক খাতির দুজন বাঙালির পরিচয় প্রথম মুহূর্তের কথাটা। অপরিচিত আমরা দুজন প্রথম যখন কলেজের লোনে মুখোমুখি হই তখন তুমি আমায় কি বলেছিলে মনে আছে? মনে আছে? কলেজে নেমে দাঁড়িয়ে সেদিন তুই প্রত্যেক দিনের মতো সিগারেটের রিং ছাড়ছিলে। সেটা ছিল আমার রোজকার অভ্যাস। অভ্যাস, যেটা আমার চোখে ভালো থাকেনি। তাই তো সেদিন এক বুক সাহস নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম, স্মোকিং ইজ এ ইনজুরিয়াস টু হেলথ, ইউ শুড গিভ আপ দিস হ্যাবিট। আর কথাটা শুনে সিগারেট তুই ফেলে দিয়েছিলি, কিন্তু কোনো রকম জানবার উদ্যোগ প্রকাশ করলে না যে কেন তোমাকে আমি সিগারেটটা খেতে বারণ করলাম। কারণ আমি জেনে গিয়েছিলাম তুমি আমায় ভালোবাসো। আর আমি তোমার মুখে নীরব ভাষাতে বুঝে নিলাম যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু আমাদের ভালোবাসা আশার খেয়া বাইতে বাইতে একদিন যখন অসমাধার স্বপ্নে বাঁধল, ঠিক তখন তুমি আমায় কি বলেছিলে মনে আছে? আমি গানের ভাষায় সুরের জাদু মিশিয়ে তুমি আমায় বলেছিলে, চুপি চুপি চুরি করে কাছে ভালোবাসি কানে কানে বলে গেলাম, চুপি চুপি চুরি করে কাছে গেলাম, ভালোবাসি কানে কানে বলে গেলাম। জানো না গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুরি করে কাছে গেলাম, ভালোবাসি কানে কানে বলে গেলাম। সারা গায়ে ছড়ালাম, চুরি করে কাছে এলাম। ও বন্ধ ঘরে তুমি বাকি সবাই ঘুমিয়ে এখন তুমি যেতে পারি সবচেয়ে মজার। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখন যেতে পারি সবচেয়ে মজার। প্রেম প্রেম গন্ধ ওকে আপনি দোষ দেবেন না। আসলে আমি তুমি আমাকে গোপন করতে চাইলে কি হবে বৌমা? আমি জানি দিনে দিনে ওর আচরণ অনেকখানি বদলে গেছে। কারণে অকারণে ওর যে মুহূর্তে মাথা গরম হয়ে যায় সেটা আমার অজানা নেই। মা আমি স্পষ্ট বুঝতে পারছি ধীরে ধীরে তুই কত রীতি জানিয়ে যাচ্ছিস। মা মা মা, ওকে আপনি বকবেন না মা, আর ওকে বকবেন না। আসলে দোষ তো আমারই। পুরুষ মানুষ নানা ঝামেলা দেরি করে বাড়ি ফিরতেই পারে। তাই বলি কি আমার উচিত দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করি তাকে উত্তেজিত করা। বৌমা শাক দিয়ে মাছ ছাড়তেছে, তুমি তোমার শাশুড়ির চোখকে ধুলো দেবে ভেবেছো? না, তা তুমি পারবে না। কারণ মায়ের চোখ সন্তানকে অন্ধ হয়েও এতটা অন্ধ হয়ে যায় না যে সন্তানের অত্যন্তটুকু তার চোখে পড়ে না। মা আপনি বিশ্বাস করুন। বিশ্বাস আমি নিশ্চয় করতাম যদি ওর আচরণ আমি নিজের চোখে না দেখতাম। মা মায়ের কাছে ছেলের অন্যায়কে থাকতে যে অসহ্য যন্ত্রণা চেপে রেখে তুমি স্বামীর হত্যে নিদর্শন দেখেছো তাতে আমি সত্যি খুশি। তবে তার চেয়েও খুশি হতাম যদি ওই অকৃতজ্ঞতা তোমার কপাল থেকে ঝরে পড়া রক্তের সঠিক মূল্যায়ন করতে ও নিজেকে শুনতে দেওয়ার চেষ্টা করতো। তুমি বিশ্বাস করো এই আমার ইচ্ছা কি করো আমি তোমার কি করলাম? চলো না শিখে তুমি ডাক্তার বাবুকে খবর দাও। না না না, অস্থির হলো না গো। সামান্য একটু কপালটা কেটে গেছে। আজ হয়তো কপালটা সামান্য কেটেছে বাবা, কিন্তু ভবিষ্যতে ওর এই গুণের জন্য তোমার কপাল ফুটতে পারে। তাই সময় থাকতে সাবধান করে দিচ্ছি, এখন থেকে শক্ত হতে শেখো, নইলে ভবিষ্যতে চোখের জলে ঘুম পাতুল ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কেন মা এই কথা বলছো কেন? ভাই তোর ছোট নয় কি ভালো মন্দ বোঝে না? তাছাড়া ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। ভালোবাসার মধ্যে এরকম একটু হতেই পারে, না হলে ভালোবাসার মেলবন্ধন আরো শক্ত আরো গভীর হবে কি করে? না মা,
ভাই কখনো খারাপ হতে পারে এই কথা আমি বিশ্বাস করতে পারি না। দাদা বাবার চোখে জল ঝলক এ বাড়ির সম্মান ধরে বুঝাক এটি কখনো চাইবে না। দাদা মূর্খ আমি অত্যন্তের ফুলের আছাড় খেয়ে আমি পড়তে পারি, কিন্তু তোমরা লেখাপড়া যারা শিক্ষিত তোমাদের চলার পথ কখনো ভুল হতে পারে না। কিন্তু দাদা আমি যে সত্যি সত্যি ভুল করেছি তাই তো। দেখো দেখো বা দেখো ভাই কেমন মিথ্যে হীনমন্যতায় ভুগছে। সেই ছোট্টবেলায় একদিন যেমন দুষ্টুমি করে আমাকে মেরে তোমার বকুলকে ভুল বুঝতে পেরে সারাদিন কেঁদেছিল, আজও তেমনি রাগের বসে বৌমার কপালে রক্ত ঝরিয়ে নিজেকে কেবল খুনির আসামির মতো অপরাধী ভাবছি। দাদা তাছাড়া যদি ভুল করেছিস বলে ভেবেই থাকিস, অনুতাপ করলে তো চলবে না। যা বৌমাকে ভেতরে নিয়ে গিয়ে বৌমার ক্ষতস্থানে পরে প্লাকে দিবি যা। ঠিক আছে দাদা। বৌমার কপালে ক্ষতস্থানে তুলে দিলে সেটা দু একদিনের মধ্যে সেরে যাবে ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে যে ক্ষত তোর আচরণে না ক্ষত সৃষ্টি হয়েছে তাকে তুই কি দিয়ে সারিয়ে তুলবি একটা ভেবে দেখেছিস? মা তুমি ভাইকে সাবধান করে দিচ্ছি, ওকে আত্মশিক্ষা সঠিক মর্যাদা রাখবে, যত শীঘ্র সম্ভব ও যেন নিজেকে শুধরে নেয়। না হয় আমার এই সংসারে বিধ্বংসী ধরে দিয়ে সূচনা পেয়েছি, তাকে রোধ করতে আমি নিজের হাতে টেনে ধরবো শাসনের শক্ত না। মা ব্যাস ব্যাস অনেক হয়েছে। আর আমি আমার মেয়েকে তোমাদের কোনো মন্ত্রণায় পা দিয়ে চলতে দেবো না। পরশুর বাবু আমার মেয়ে তো আর তোমাদের বাড়াভাতি ছাড়ি দেয়নি, তাহলে তাহলে কেন তার ফুলের মতো সুন্দর জীবনটা এভাবে নষ্ট করে দিতে চাইছো? আরে নষ্ট কি বলছেন পরশর বাবু, এবার আপনার মেয়ের জীবনটা তো একেবারে কানায় কানায় ভরে উঠবে, কারণ সে এখন আপনার মতো গরিব বাবার অভাবী মেয়ে নয়, দস্তুর মতো বড়লোক স্বামী ব্যারিস্টার তুহিন চ্যাটার্জির স্ত্রী। তুহিন চ্যাটার্জির বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও নিশাকে ঠেলে দিয়েছে তার জীবনের অভিশাপ, তার শান্তির সংসারে আগুন জ্বালাতে। কিন্তু কিন্তু একটিবারের জন্য ভাবলে লাগে ওই আগুনে আমার অসহায় মেয়ে একদিন চলে পুড়ে শেষ হয়ে যাবে। আরে কাকা জীবনটা যার এখনো শুরুই হলো না, তাকে নিয়ে শেষ হয়ে যাওয়ার কথা ভাবছো কেন? তার মানে আরে আপনার মেয়ের বিয়েটা তো সম্পূর্ণ মিথ্যে, সাজানো নাটক। আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে কটা দিন পরে ওই বিয়ে বিয়ে খেলা থেকে একেবারে অব্যাহতি পাবে। তখন তার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে কোন পবিত্রতা নিয়ে কার সিঁদুরের সোহাগিনী হওয়ার স্বপ্নে মন রাঙাবে? আর এই সব জেনে বুঝে কে দেবে তাকে সেই স্বীকৃতি? কেউ না দিলেও নিশাকে সেদিন আমি আমার জীবনে চলার পথের সাথী করতে, কাছে টেনে নিতে উদার মনে দু হাত বাড়িয়ে দেব। সেদিন তোমার অনুকম্পাকে আমার জীবনে নতুন করে বউ হওয়ার সুযোগ এনে দেবে, নাকি তোমার লক্ষ্মীটা তহ্য করে সারাটা জীবন আমাকে গরমিনী হতে হবে? নিশা, নিশা, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মুখ ফুটে কোনোদিন কোনো কিছু বলতে পারিনি। তাই বুঝে তোমরা এই দরিদ্র বাবা মেয়ের জীবনে এক নতুন অধ্যায় এনে দিতে চাইছো? পরমেশ্বর বাবু, এক পাশে এই নির্দোষ বৃদ্ধটা অকারণে বন্দি যন্ত্রণায় কাতর, আরেক পাশে বাবার মুক্তি মরণ শিকার তার এই অসহায় মেয়ে। ভালোবাসা শব্দটা খুব ছোট্ট পবিত্রতা, কিন্তু তার মনটা অনেক বড়, যা তোমার পক্ষে কোনোদিনই বোঝা সম্ভব নয়। তা না হলে অন্যের সিঁদুর আমার স্মৃতিতে কোনোদিনই তুলে দিতে পারতে না। টাকা ছাড়া জীবনে তুমি কিচ্ছু বোঝো না। টাকার জন্য তুমি তোমার চরিত্রটাকে বিকিয়ে দিয়েছো, আমাকে সাজিয়েছো খেলার গতি, কিন্তু মনে রেখো এই খেলায় আমি তোমাকে একদিন কাজ করে দেবো। খেলার ছলেটা শাখা সিঁদুর আমাকে বলতে হয়েছে, আর মর্যাদা আমি কখনোই ক্ষুণ্ণ হতে দেবো না। ব্যারিস্টার তুহিনের কাছে আমি সত্যি সত্যি প্রকাশ করে দেবো। তাহলে তোমার চোখের সামনে তোমার বাবার এমন অবস্থা হতো যা দেখে তুমি আতঙ্কে একেবারে শিউরে উঠতে। তাই যদি বাবার ভালো চাও তো ধন্যী মেয়ের মতো গুরুর কথা শোনো। না, ও তোমাদের কোনো কথা শুনবে না। তোমাদের যা মন চায় আমাকে নিয়ে করো, তবে এই অন্যায় জুলুম ন্যায়কে কখনো ভঙ্গ করতে পারবে না। আজ আমরা দুর্ভাগ্যের অন্ধকারে পড়ে রইল, আশার আলো নিয়ে সেই রাত্রি একদিন ভোর হবেই হবে। কবে বাবা
আরে এই যে আপনার মুখখানায় একটু খুশির হাসি দেখতে পাবো। ওরে মা, তুমি যদি দূরের কথা মতো চলো তাহলে সেই দিনটা খুব তাড়াতাড়ি তোমার নাগালের মধ্যে। আর তা না হলে তোমার পাম্মের দুজনের কপালে অশেষ দুঃখ আছে। কপাল যখন পুড়েছে তখন আমরা বাপ মেয়ে দুজনে সেই আগুনে চলে পুড়ে মরবো। তবু তোমার মতো শয়তানের করুণে আমরা বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। তাহলে আর দেরি করে বাবা পবিত্র, তোমার জবাবটাও তুমি শুনিয়ে ফেলো। এবার আমার জবাব আর মুখে নয়, কাজে ওরা আমাকে যেটা করতে বাধ্য করাচ্ছে সেটা থেকে কোনো মতে স্থির থাকতে পারবে না। আমার পা জড়িয়ে ধরে বলবে, তুমি সত্যি সত্যি একটা শয়তান পবিত্র। তা না হলে আমাদের জীবন নিয়ে তুমি এইভাবে খেলতে পারতে না। এতক্ষণে একটু সত্যি কথা বলছেন পরশুর বাবু। সত্যি সত্যি আমি একটা শয়তান, তবে কত বড় শয়তান সেটা আপনি জানেন না। এবার আমার হাতের এই জ্বলন্ত সিগারেটটাই প্রমাণ করে দেবে যে আমি কি ধরনের শয়তান। তোমাদের উদ্দেশ্যে সাগরের হাতিয়ার তো আমি তো হীরের কাছে সব সত্যি প্রকাশ করে দিতে চেয়েছি। তাহলে তাহলে সেই অপরাধের শাস্তি আমার বাবা কেন পাবে? শাস্তি শাস্তি যদি দিতে হয় তোমরা 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 আমাকে দাও, আমাকে। ছি 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 ছি। এ তুমি কি বলছো? আরে আরে শয়তান বলে কি আমার বিবেক মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? তোমার এই নরম তুলতুলে অঙ্গে সিগারেটের ছেঁকে দিব? আরে না না, এত বড় নিষ্ঠুর আমি নই। তাছাড়া তাছাড়া তোমার বাবা উনি তো প্রায় শ্মশানের দিকে পায়ে গিয়ে বসে আছে। ওনার গায়ে চলন্ত সিগারেটের ছেঁকা তেমন একটা করতে করতে বলে আমার বরং বরং শিখে শ্মশানে যেতে সাহায্য করবে নাকি বলেন? নাকি বলেন পরাশর বাবু? আমার বাবাকে তুমি ছেড়ে দাও। আমি তোমায় হাত জোড়ো করে অনুরোধ করছি। তাহলে আমাদের আদেশ তুমি পালন করবে স্বীকার করছো? তার মানে ওদের কথা আর এক পাও চলবি না মা। তাহলে তাহলে এটা আপনার গায়ে কিভাবে জ্বালা ধরায় তার নমুনাটা আরেকবার পেশ করি। চলো পরাশর বাবু, বড্ড বেশি লাগলো বুঝি। তোমার যা ইচ্ছা তুমি আমাকে নিয়ে করো, শুধু আমার বাবাকে তুমি মুক্তি দাও। পবিত্র দাও, আমার বাবাকে তুমি মুক্তি দাও। তুই এদের কথা শুনবি না। তুই এদের হিংসা লেলি হাত শিখায় একটা সুন্দর সাধারণ সংসারকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাস না মা। এ আপনি কি বলছেন পরাশর বাবু? উনি সময় এইটুকু না করলে যে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। বাবা পবিত্র, আমার মনে হয় ওনার হজম ক্ষমতা একটু বেশি, তাই খাওয়াটাও একটু বেশি প্রয়োজন। পবিত্র না, এত নিষ্ঠুর তুমি হয়ে না। আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, কখনো তোমার কথার অবদ্ধ হবো না। আমি তোমাকে কথা দিলাম। নিশা বুদ্ধিমতী বড় সরবাবু, তাই ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিশা, একটা কথা তোমাকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে যাচ্ছি, আমার সঙ্গে কখনো চলাচল করার চেষ্টা করো না, নাহলে এর চেয়েও ভয়ঙ্কর রূপ তুমি আমার দেখবে। তুমি যদি ওই তুহিন চ্যাটার্জির দিকে মিসকল হয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার চোখের সামনে তোমার বাবার শরীর থেকে টুকরো টুকরো মাংস কেটে আমি ওনাকেই খাবো। ক্যাপাচন্দ্র, ওনাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখো। আজ থেকে উনি সব সময়ের জন্য ওই তালা বন্ধ করেই থাকবে। না না,
তার আর দরকার হবে না। আমি পালিয়ে যাব না, কারণ কারণ আমার মেয়ে তো তার মনুষ্যত্ব বিকিয়ে বাঁচার পথ বেছে নিয়েছে। এবার এবার তার কুকীর্তির কথা সারা সংসারময় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে, আর আমি বাবা হয়ে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই তোমাদের হুকুম শুনতে শুনতে তোমাদের এখানেই থেকে জীবনের বাকি সময়টা ঠিক এমনি ভাবেই কাটিয়ে দেব, ঠিক এমনি ভাবে। আবার কিছু ডাকাডাকি কেন মা? তাকে সব কষ্টকে থেকে অব্যাহতি দিয়েছো, এবার নিজের কথা ভেবে নিজেকে তৈরি করে নাও। একটু পরেই তোমাকে ওই তুহনের মুখোমুখি দাঁড়াতে হবে। হ্যাঁ, মুখোমুখি। তার মানে তুহিন ও পাশের ঘরে বসে নিজের অধঃপতনের যজ্ঞ কুণ্ডে নিজেকেই হৃদয়তি দিচ্ছে, তার মানে আমার রঙিন পেয়ালার অতিথি হয়ে আমার স্বপ্নের পথকে আরো সুগম করছে। গুরু গুরু তাকে বাড়ি বিক্রির টোপে গেঁথে এখানে নিয়ে এসেছে। সে হয়তো এখন মদের নেশায় সব ভুলে নতুন কোন শক্তির ছোঁয়া পেতে মাতোয়ারা হয়ে উঠেছে। মাতোয়ারা। Don't think, my darling. তোমার উত্তাল যৌবন যেখানে ওকে নেশা ধরাতে পারবে, সেখানে আমি অন্য কাউকে অ্যাপ্লাই করতে যাবো কেন? তবে নিশা, একটা কথা তোমাকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে যাচ্ছি, তুমি ওর নকল বউ। ভুল করেও যেন আসল শাস্তে যেও না, কারণ তুমি না চাইলে আমি চাই আমার খুশি করা তোমার এই শরীর মৌচাকের মতো আজ থেকে আমার জন্য বরাদ্দ। অন্যতা হলে আমার এই হাত এতটুকু কাঁপবে না তোমার ওই বুড়ো বোপটাকে সবাই করতে। সবাই কথাটা মনে থাকে, মনে। হায় ভগবান, এই যে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? দেখো, মৃত্যু দিলে না কেন? একদিকে আমার অসহায় বাবা, আর একদিকে আমার সিঁদুর। এই সিঁদুর ওদের কাছে মিথ্যে হলেও আমার কাছে যে আমার স্বামীর মঙ্গল প্রতীক। এই সিঁদুর স্মৃতিতে নিয়ে নিজে আমি কেমন করে আমার স্বামীর সর্বনাশ করবো? কেমন করে একটা পরপুরুষের কাছে নিজেকে আমি এগিয়ে দেব? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়,
সাংঘাতিক নেশা করেছি। এই নেশাটাকে তোমার চোখের জলে মাটি করে দিও না প্লিজ। কিন্তু তুমি একজন বিলেত ব্যারিস্টার, তুমি যদি এইভাবে মদ খাও তাহলে লোকে কি বলবে? কি আর বলবে? বলবে বিলেত ফেরত ব্যারিস্টার তুহিন চ্যাটার্জি তার নীতি আদর্শের সিঁড়ির দিকে পা পিছলে পড়ে গিয়ে মাতাল হয়ে গেছে। মাতাল তুহিন, মাতাল হইয়া আমি বনে বনে ফিরি, আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম, দক্ষিণা ভাই ভগর নেশায় কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তা আমি চাই না, চাই না। তুমি যে এই মুহূর্তে কি চাও তা আমি জানি। চলো, আমি তোমার সব চাওয়া পূর্ণ করে দেবো। তুমি মরিচিকা হলুদান কখনো হতে পারো না। আমি তোমার আলোর ঠিকানা, সঠিক পথে নিশান। তুমি আলেয়া শান্ত পথে ভুল পথে নিয়ে যাই তোমার কাজ। তুমি পবিত্র বাবুর কথা রাখতে গিয়ে সামান্য একটু রিং করে ফেলেছিলে, সেই খবরটা পেয়ে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কেন এসেছো? কেন এসেছো? আমি তো তোমার সাহায্য চেয়ে পাঠাইনি। তুমি না চাইলেও স্বামীর অসুবিধায় পাশে এসে দাঁড়ানো স্ত্রীর কর্তব্য। স্ত্রী নিজেকে আমার স্ত্রী ভাবতে তোমার লজ্জা করে? কেন লজ্জা করবে? এই শাখা সিঁদুর তো তুমিই আমাকে পরিয়ে দিয়েছো। সেদিন সেদিন আমি তোমাদের অযাচিত ভাবে সাহায্য করতে গিয়ে তোমার মোহে পড়ে গিয়েছিলাম বলে আজ আমার এই অধঃপতন। অধঃপতনের পথে তুমি নিজেই নেমে যাচ্ছ, এতে আমার কোনো দোষ নেই। কারণ কারণ এই যে তুমি আমাকে শেষ করে দিয়েছো। নিশা, সেদিন আমি তোমাদের সব কথা খুলে বলতে এসেছিলাম, কিন্তু তোমরা তোমরা আমাকে বলার সুযোগ দাওনি। সুযোগ পাওনি নাকি জেনে বুঝে তা জানাতে চাওনি? আসলে তুমি ভেবেছিলে এত বড় একটা সত্যিকে তুমি গোপন করে যাবে। তাই বুঝি সবকিছু জানার পর কারণে অকারণে আমাকে জ্বালিয়ে মারতে চাইছো? জ্বালিয়ে মারতে আমি তোমাকে কখনোই চাইনি। আমি আমি শুধু আমার প্রাপ্য অধিকারটুকু বারবার দু হাত পাতে ভিক্ষে চেয়েছি, ভিক্ষে। তোমার চাওয়া আমার পক্ষে কখনোই পূরণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমিও তো রক্তে মাংস করে একটা মানুষ। বিয়ের পর মিষ্টি কথায় ভুলিয়ে আমার নারী মনের চাহিদাকে তুমি ঘুম পাড়িয়ে রাখতে বাধ্য করেছো। আর যেদিন থেকে আমি তোমার প্রথম স্ত্রীর কথা জানতে পেরেছি সেদিন থেকে তুমি আমার সংস্কৃতির উপর ব্যবহার করে যাচ্ছ। কিন্তু কেন? আমিও তো একটা মেয়ে। আমি তোমার জন্য তুমি একজনকে সাথে করে নিয়ে উত্তর দাও, উত্তর দাও, তুমি উত্তর দাও। আমার আদর্শ, আমার অভিজাত্য সব জলাঞ্জলি দিয়ে আমি